আজকের লেকচারে আমরা শুরু করব হায়ারার্কিক্যাল মেমোরি টেকনোলজি বা মেমোরি হায়ারার্কির কনসেপ্টে কিন্তু আমরা এই লেকচারে ডিল করব, যেখানে আমাদের কত ধরনের মেমোরি হতে পারে এবং তাদের অ্যাডভান্টেজ এবং ক্যারেক্টারিস্টিক গুলো সবই কিন্তু এই লেকচারে আমরা একের পর এক দেখব। প্রথমত আমাদের জানতে হবে আমাদের এই মেমোরি হায়ারার্কির কনসেপ্টটা এসছে কেন। এই হায়ারার্কি দিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া পেতে পারি যে আমাদের কত ধরনের মেমোরির তার কাজ করা স্পিড এবং খরচা ক্যাপাসিটি কি কি হতে পারে, সেই সবগুলোই কিন্তু এই হায়ারার্কি থেকে আমরা কিন্তু বুঝতে পারি। যেরকম প্রথম লাইনেই দেখতে পাচ্ছ, হায়ারার্কিক্যাল মেমোরিজ আর ডিজাইন টু প্রোভাইড আ ব্যালেন্স বিটুইন স্পিড, কস্ট অ্যান্ড ক্যাপাসিটি বাই অর্গানাইজিং মেমোরি ইনটু লেভেলস। মানে মেমোরি গুলোকে আমরা একটা লেভেলসে সুন্দর করে সাজিয়ে যদি অর্গানাইজ করে এই ছবিটা দেখে কি বুঝবো যে সময়, খরচা এবং তার ক্যাপাসিটি সবগুলো এখান থেকে এই সময় এই যে পুরো এই যে পিরামিড থেকে, এই পিরামিডটাই অ্যাকচুয়ালি হায়ারার্কি বলে, এই পিরামিড থেকেই আমরা কিন্তু বুঝে যাব। তারপর তো ডেপ ইন ডেপ পড়াশোনা করবো, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে সিপিইউ রেজিস্টার সবার প্রথমে, তারপর ক্যাশ মেমোরি, তারপর মেন মেমোরি মানে মেন মেমোরি র্যামের কথা বলছে, তারপর ম্যাগনেটিক ডিস্ক মানে হার্ড ডিস্কের কথা বলছে, তারপর অপটিক্যাল ডিস্ক আর ম্যাগনেটিক ওয়ান কাইন্ড অফ ম্যাগনেটিক ডিস্কের ক্যাটাগরির মধ্যেই ধরে নাও পড়ছে। ধরে নাও মানে আমাদের মেনলি মেমোরিকে ইন জেনারেলি যদি বলা থাকে তাহলে আমরা কিন্তু চার প্রকারে ভাগ করি। একটা হচ্ছে আমাদের সিপিইউর যে রেজিস্টার একটা হয়ে গেল, দ্বিতীয় হচ্ছে ক্যাশ মেমোরি হয়ে গেল, তারপর মেন মেমোরি মানে র্যাম, তারপরে এই তিনটাকে মিলিয়ে আমাদের সেকেন্ডারি মেমোরি বলতে পারি। মানে গল্পটা এইভাবে রাখতে পারো, বাট ছবিতে অনেক জায়গায় অনেকভাবে অনেক কিছু বলে। এই হচ্ছে বেসিক গল্পটা, ঠিক আছে। এইবার বড় প্রশ্ন কি আছে, এইবার বড় প্রশ্ন হচ্ছে অ্যাক্সেস টাইম আর এবং সময়, ক্যাপাসিটি সবই মোটামুটি আমরা এই ছবিটা দেখেই বুঝতে পারবো, দেখলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা যখন এই পিরামিডের ওপর থেকে নিচের দিকে নামি, তার মানে কথাটা এই কি কি মানে হচ্ছে, ফার্স্ট হচ্ছে যত ওপরের যেগুলো রয়েছে মানে ওপরের যে মেমোরিজ গুলো, যেটা হচ্ছে সিপিইউ রেজিস্টার, ক্যাশ মেমোরি, যত ওপর দিন যে নামছি তত আমাদের ক্যাপাসিটিটা কিন্তু বাড়ছে। ক্যাপাসিটিকে বলতে পারো ইনক্রিজ, বলতে পারো যে কন্টিনিউয়াসলি কিন্তু এটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর যত আমরা নিচ থেকে ওপরে যাব তত কিন্তু কস্ট বেড়ে যাবে, এটা মাথায় রাখো, কস্ট ইনক্রিজ হয়ে যাবে। ক্লিয়ার হলো? ওপর থেকে নিচে নামা মানে হচ্ছে ক্যাপাসিটি বাড়ছে, আর নিচ দিয়ে ওপরে যাওয়া মানে কস্ট বাড়ছে। মানে তাহলে এইটুকু বুঝলে যে সেকেন্ডারি মেমোরির দাম অনেক কম, তারপর র্যামের দাম, তারপর ক্যাশের দাম, তারপর সব থেকে বেশি দাম কি রেজিস্টারের সব থেকে বেশি দাম, তারপর তার থেকে কম দাম হচ্ছে ক্যাশ মেমোরি, তার থেকে কম দাম হচ্ছে মেন মেমোরির, তার থেকে কম দাম হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এইভাবে নিচে নামছে। আর অ্যাক্সেস টাইম মানে কে কত তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে। এবার দেখো যত আমরা নিচের দিকে নামবো, এই যে দেখো এই ডাউন অ্যারোটা দিয়ে যে অ্যাক্সেস টাইম বলেছে, দেখো অ্যাক্সেস টাইম বেড়ে যাবে। অ্যাক্সেস টাইম বেড়ে যাবে মানে টাইম কম হলে ভালো হয়, কথাটা মাথায় রাখবে, যার টাইম কম হবে তার ভালো। উপর থেকে যে না মানে অ্যাক্সেস টাইম বাড়ছে, মানে সিপিইউ কম সময় কাজ করে সিপিইউ রেজিস্টার গুলো, তারপরে কম সময় কাজ করে হচ্ছে ক্যাশ মেমোরি, তারপর হচ্ছে মেন মেমোরি, তারপর সেকেন্ডারি মেমোরি। তাহলে উপর থেকে নিচে নামা মানে কি হচ্ছে, আমাদের কাজ করার সময় কিন্তু বেড়ে যাচ্ছে। মানে তাহলে উল্টো দিকে যদি ভাবো, সেকেন্ডারি মেমোরি অনেক বেশি সময় নেয় কাজ করতে, তারপর র্যাম নেয়, তারপর ক্যাশ মেমোরি, তারপর রেজিস্টার নেয়। এই হচ্ছে বেসিক আইডিয়াটা এই মেমোরি হায়ারার্কি থেকে বুঝতে পারি। তাহলে এই হায়ারার্কি থেকে তিনটে জিনিস খুব ইজিলি বোঝা যায়। একটা হচ্ছে স্পিড, কস্ট আর ক্যাপাসিটি, যেটা এখান থেকে বলে দিলাম। এবার ইন্ডিভিজুয়াল মেমোরি গুলোকে নিয়ে একটু কথা বলবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই দেখতে পাচ্ছ রেজিস্টার কি জিনিস, খুব শর্ট করে আমি জিনিসটাকে নিয়ে এসেছি। এটা কোথায় থাকে, সিপিইউর মধ্যে থাকে। মানে আমরা যখন প্রসেসর কিনি, প্রসেসরের মধ্যেই কিন্তু আমাদের রেজিস্টার থাকে। তোমরা হয়তো এই আর্কিটেকচার প্লেলিস্টের প্রথম দিকে দেখেছো, আমি অনেক রকম রেজিস্টারের কথা বলেছি, যেরকম হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার, এইরকম অনেক ধরনের রেজিস্টার রয়েছে। এএলইউ অ্যারিথমেটিক অ্যাকুমুলেটর, এএলইউ ইজ নট আ রেজিস্টার, অ্যাকুমুলেটর হচ্ছে একটা রেজিস্টার। এরকম অনেক ধরনের রেজিস্টার কিন্তু আমাদের সিপিইউর মধ্যে, সিপিইউর লোকাল স্টোরেজ বলা হয়। এটা সব থেকে ফাস্টার মেমোরি। এবার ডিপেন্ড করে তোমার সিপিইউর উপরে সাইজটা। মোটামুটি প্রত্যেকটা রেজিস্টার ইন জেনারেল আগেকার দিনে 8085 এর কথা বললে 8 বিটের হতো, মানে 1 বাইটের হতো। আর কতগুলো আছে ডিপেন্ড করবে এবং সিপিইউর উপরে। মিনিমাম 32, ম্যাক্সিমাম হচ্ছে 128টা রেজিস্টার থাকতে পারে। এখন যেরকম প্রসেসরের কথা বলবে সেরকম জিনিসটা চেঞ্জ হবে, বাট ইন জেনারেল কথা বললে এতগুলো রেজিস্টার হতে পারে। এখানে নর্মালি কি স্টোর করি, যেগুলো টেম্পোরারি ডেটা,
অপারেন্ট বলতে পারো ইনস্ট্রাকশন, অ্যাড্রেস, এগুলো আমরা স্টোর করতে পারি। টেম্পোরারি ডেটা বলতে পারো যেগুলো সিপিইউ নিয়ে কাজ করছে। অপারেন্ট যেটা আমাদের যে অপারেন্টটাকে এক্সিকিউট করতে হবে, অপারেন্ট কি জিনিস আশা করি জানো। ইনস্ট্রাকশনের অ্যাড্রেস যেটা বললাম, মেমোরি বাফার রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, এই দেখো এক্সাম্পল আছে অ্যাকুমুলেটর, প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, এগুলো সবই কিন্তু রেজিস্টার ক্যাটাগরির মধ্যে পড়ে। রেজিস্টার দুভাগে ভাগ হয়, একটা স্পেশাল পারপাস রেজিস্টার, একটা জেনারেল পারপাস। এবার ইন ডেপথ আমি গেলাম না, মোটামুটি আইডিয়াটা পেয়ে গেলে রেজিস্টারটা কি জিনিস। এটা সিপিইউ আলটিমেটলি এক কথায় কি বলবে, সিপিইউর মধ্যে থাকে, যে কোনো প্রসেসরের মধ্যে কি থাকে, আমাদের রেজিস্টার থাকে। ব্যাস এই হচ্ছে বেসিক্স কথা। রেজিস্টারের যে অ্যাক্সেস টাইম হচ্ছে 1 সিপিইউ সাইকেল, ক্রিটিক্যাল ফর ইনস্ট্রাকশন এক্সিকিউশন, মানে একটা সিপিইউ সাইকেলে এর অ্যাক্সেস তুমি করতে পারো, কারণ একদম লোকাল টু সিপিইউ। সিপিইউ একটা ডিজিটাল পালস পাঠালেই সেই কাজ সেটা করতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়া গুলো। নেক্সট হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি কি বলছে। এটা হচ্ছে বললাম যে হিসাব মতন অ্যাক্সেস টাইমের দিক থেকে যেতে গেলে রেজিস্টারের থেকে একটু বেশি সময় নেয়, বাট মেন মেমোরির থেকে কম সময় নেয়। যদি আমি বলি মানে র্যামের থেকে কম আছে, কম সময়। লোকেশন কি বলছে, বিটুইন সিপিইউ এন্ড র্যাম, মানে আমাদের প্রসেসরের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ক্যাশ মেমোরি লাগানো থাকে, প্রসেসরের বাইরে না। যখন প্রসেসর তৈরি করা হয়, প্রসেসরের একটা নিজস্ব জোন থাকে, তার মধ্যে একটু এক্সট্রা জোনের মধ্যে কিন্তু আমাদের ক্যাশ মেমোরি কিন্তু প্রসেসরের মধ্যেই কিন্তু আমাদের লাগানো থাকে। দেখতে কিছুটা এরকম হয়, যেরকম তোমরা জানো হয়তো এখনকার দিনে মাল্টি কোর প্রসেসর, মানে একটা যখন তোমরা সিপিইউ করো তখন বলা যায় অক্টা কোর, মানে 8খানা কোর আছে, 6টা কোর আছে, 10টা কোর আছে, এরকম আমরা বলি। তো কোর বলতে গেলে কি ইজ ওয়ান কাইন্ড অফ আ সাব প্রসেসর বলতে পারো। এরকম ধরনের কোর দেখতে পাচ্ছ, মানে ওকে ভাগ করে দেওয়া রয়েছে, কোর 1 কোর 2, মানে সিপিইউর যে পুরো এক্সিকিউশনটা দুটো কোরে ভাগ করা আছে। এটা ডুয়েল কোর প্রসেসর একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। এবার এই যে কেন এই ছবিটা রেখেছি, যে র্যাম গুলো মানে সরি ক্যাশ মেমোরি গুলো সে কোন জায়গায় এটা লাগানো থাকে যদি বলি, তো সেই দেখতে পাচ্ছ যে আমাদের ইন্ডিভিজুয়াল সিপিইউর মধ্যে এখনকার দিনে কোর হয়, আগেকার দিনেও ছিল মোটামুটি, এখনকার দিনে তো আরো হাই লেভেল কোডিং কনসেপ্ট চলে এসছে। এবার আমাদের র্যাম ক্যাশ মেমোরি কিন্তু 3টে আছে, L1, L2 এবং L3, 3 ধরনের ক্যাশ মেমোরি হয়। এবার দেখতে পাচ্ছ প্রত্যেকটি কোরের ইন্ডিভিজুয়ালের মধ্যে L1, L2 লাগানো রয়েছে, মানে প্রত্যেকটি কোর। এটা সিপিইউর কথা যখন বলি, প্রত্যেকটি ইন ডেপথ যদি কথা বলি, আমাদের অলরেডি এরপরে আমরা বেসিক ক্যাশ মেমোরি নিয়ে কথা বলবো, এরকম লেকচার আমাদের হয়তো প্লেলিস্টে চলে এসেছে তোমরা যখন দেখছো। তো বেসিক আমরা আরো ডিটেলসে কথা বলবো, বাট এখানে একটা আইডিয়া নিচ্ছি ওভারভিউ, যে একটা ক্যাশ মেমোরির মধ্যে ক্যাশ মেমোরি কিভাবে প্রসেসরের সাথে কমিউনিকেট করে, কিভাবে লাগানো থাকে। তাহলে আমাদের একটা প্রসেসরের মধ্যে মাল্টিপল কোর রয়েছে, এক একটা ইন্ডিভিজুয়াল কোরে দুটো করে সেপারেট L1 এবং L2 ক্যাশ মেমোরি থাকে। আরেকটা ক্যাশ মেমোরি L3 যেটা হয় সেটা কিন্তু শেয়ার্ড হয়, মানে সবগুলো কোর কিন্তু ওকে অ্যাক্সেস করতে পারবে। এইভাবেই কিন্তু আইডিয়াটা রয়েছে, এইভাবেই থাকে। দেখতে পাচ্ছ যে আমাদের 3টে লেভেল হয়, 3টে লেভেল অফ ক্যাশ মেমোরি, 3 ধরনের। L1টা খুবই ছোট হয় এবং ক্লোজেস্ট টু সিপিইউ কোর বলা হয়। L2 তার থেকে একটু বড় হয়, মানে সাইজে স্মলেস্ট, মানে একদম কম এমবির হয়। আর এটা কিন্তু L2 ক্যাশ কিন্তু লার্জার হয়, মানে ওর থেকে L1 এর থেকে লার্জ হয় একটুখানি। ধরে নাও আমি যদি L1 যদি 2 থাকে, L2 4 হবে। আর L3 অবভিয়াসলি শেয়ার্ড থাকে, যেটা বললাম মাল্টি কোর, যতগুলো কোর রয়েছে আমাদের সবগুলো কোর কিন্তু L3 কে অ্যাক্সেস করবে। কারণ 3টে লেভেল অফ ক্যাশ কিন্তু ইন জেনারেলি হয়। এদের স্পিড কিন্তু ভেরি ফাস্ট বলতে পারো, বাট রেজিস্টার এগুলো থেকে কম, মানে স্লোয়ার দেন রেজিস্টার। আর এর সাইজ কিন্তু কেবি বা ফিউ এমবির মধ্যে ভ্যারি করে, মানে L1 ক্যাশ তো খুবই কম থাকে, তার থেকে বেশি একটু L2, এবং তার থেকে বেশি কিন্তু L3 হয়। এইভাবেই কিন্তু গল্পটা হয়। কেন ক্যাশ মেমোরি নর্মালি আমাদের ইউজ করি, যদি এই প্রশ্নগুলোর উপর কথা বলি, আমরা কিন্তু ক্যাশ মেমোরি নিয়ে সেপারেট লেকচার ইন ফিউচারে নিয়ে আসবো, যেখানে ইন ডেপথে কথা বলবো কেন ক্যাশ মেমোরিটাকে নর্মালি কাজ এবং ক্যাশ মেমোরি নিয়ে যাবতীয় সব ডিটেলস কিন্তু আমাদের প্লেলিস্টে থাকবে, চিন্তার বিষয় নেই। এখান থেকে আমরা জাস্ট একটু আইডিয়া নিচ্ছি কাকে কি বলে, এটাই ব্যাপার। দেখো পরে একটা লেখাই রয়েছে, স্টোর ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস ডেটা টু রিডিউস র্যাম অ্যাক্সেস। যেহেতু দেখো আমাদের যে অ্যাক্সেস টাইম কিন্তু ক্যাশ মেমোরির অনেক কম। অ্যাক্সেস মানে যখন সিপিইউ কোনো ডেটা নিতে যাবে সেটাকে বলে অ্যাক্সেস টাইম, মানে সিপিইউ যখন কোনো ডেটা বললো যে আমার দরকার, তো ক্যাশ থেকে নিলে অনেকটা কম সময় লাগবে, র্যাম থেকে নিলে আরো বেশি সময় লাগবে। তো যেগুলো খুব ফ্রিকুয়েন্ট ডেটাগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা ক্যাশ মেমোরির মধ্যেই রাখি। আরো ইন ডেপথ কিন্তু ক্লিয়ার করবো যখন আমরা ক্যাশ মেমোরির পার্মানেন্ট জিনিস পড়াশোনা করবো। এরপরে হচ্ছে আমাদের মেন মেমোরি, মানে বুঝতে পারছো র্যাম। এটা কোথায় থাকে, এটা হচ্ছে আমাদের লোকেটেড কানেক্টেড টু সিপিইউ ভায়া মেমোরি বাস। অবভিয়াসলি এটা এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি বলতে পারো,
আর হার্ড ডিস্কের মাঝামাঝিতে থাকে, ঠিক আছে। এটা কিন্তু অবভিয়াসলি ক্যাশের থেকে অনেক স্লো হয়, আর এর সাইজ কিন্তু জিবিতে হয়, যেটা আমরা শুনেছো। র্যাম কত জিবি হচ্ছে, 8 জিবি র্যাম বেরিয়ে গেছে, এখন 6 জিবি র্যাম বেরিয়ে গেছে, 10 জিবি মানুষ ল্যাপটপে মোটামুটি 32 জিবি 64 জিবি অব্দি র্যাম কিন্তু লাগিয়ে ফেলছে, ল্যাপটপ ডেস্কটপ মোটামুটি এগুলো কিন্তু এখনকার দিনে খুবই ইজি চলে এসছে। র্যামের দু ধরনের হয়, একটাকে বলে এস র্যাম, যেটাকে বলা ডি র্যাম, যেটাকে বলে ডাইনামিক র্যাম বলা হয়, নিড রিপ্রেসিং বলা আছে, আর এস র্যাম মানে স্ট্যাটিক র্যাম, ফাস্ট ইউজ ইন ক্যাশ মেমোরি। দু ধরনের র্যাম হয়, মানে ক্যাশ মেমোরি কিন্তু ওয়ান ইজ আ পার্ট অফ আ র্যাম, কিন্তু এটা ক্লিয়ার করে দিই যে ক্যাশ মেমোরি যেগুলো বানানো হয় এটাকে এস র্যাম বলে আমরা জানি, ঠিক আছে। তো সেই সূত্রে গেলে এদের আবার ডিটেলস ইন ডেপথ একটা লেকচারে আমি অলরেডি ক্লিয়ার করেছি, আমাদের প্লেলিস্টে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি জাস্ট বলে দিলাম এখানে দু ধরনের র্যাম হয়, দেখতে ইচ্ছুক হলে আমি এই ভিডিওর আই বাটনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, এই এস র্যাম, ডি র্যাম, ক্যাশ মেমোরি, তোমরা গিয়ে সিকোয়েন্সিয়ালি গল্পগুলোকে দেখতে পারো। হোল্ডস অ্যাক্টিভ প্রোগ্রাম অ্যান্ড ডেটা ডিউরিং এক্সিকিউশন। বেসিক র্যামের যখন কথা বলি তখন কিন্তু একটা কথাই আসে, যে কোনো প্রসেস যখন এক্সিকিউট করে তখন কিন্তু র্যামে এসে বসে, নালে কিন্তু এক্সিকিউশন হয় না। র্যাম, ক্যাশ এগুলো সবই কিন্তু ভোলাটাইল ইন নেচার, মানে যতক্ষণ তো কারেন্ট সাপ্লাই থাকবে ততক্ষণ তো এর মধ্যে ডেটা থাকবে, কারেন্ট সাপ্লাই যেই থাকবে না ডেটা কিন্তু থাকবে না, এইভাবেই কিন্তু গল্পটা হয়। 4 নম্বর হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টোরেজ। মোটামুটি বুঝতে পারছো এটা হচ্ছে লাস্ট লেভেল, এর অ্যাক্সেস টাইম অনেক বেশি, সিপিইউ কিন্তু এর সঙ্গে কথাই বলে না। মেন কথা বলে দিই, সিপিইউ ম্যাক্সিমাম কথা বলে হচ্ছে রেজিস্টার, ক্যাশ আর খুব বেশি হলে র্যাম, হার্ড ডিস্ক অব্দি কিন্তু সিপিইউ পৌঁছাই না। এগুলো হচ্ছে আমাদের ওএস এর কাজ, ওএস কিভাবে জিনিসগুলো করে আমরা পরবর্তীকালে এই সিরিজে আমরা দেখবো যে ওএস কিভাবে জিনিসপত্রগুলো করতে পারে। এগুলো অপারেটিং সিস্টেমের মেজরলি কাজ, সেটা মোটামুটি আমরা আর্কিটেকচার প্লেলিস্টে হালকা হলেও দেখবো কিভাবে কি গল্পগুলো হয়, মেমোরি ম্যানেজমেন্ট কি করে হয়, কি বৃত্তান্ত, এগুলো কিন্তু আমরা আগামী লেকচার্সে দেখবো মোটামুটি। তো সেই সূত্রে দাঁড়িয়ে লোকেশন কি বলছে, এক্সটার্নাল টু দ্য মেন মেমোরি এবং আমাদের সিপিইউ বলতে পারে এক্সটার্নাল সিনারিও বলছে। এখানে হচ্ছে আমাদের হার্ড ডিস্ক সবার শেষে থাকে, তারপর র্যাম থাকে, মানে র্যামের সব থেকে ভালো বন্ধু আমি বলি হচ্ছে হার্ড ডিস্কের। হার্ড ডিস্কের সাথে কিন্তু মেনলি কমিউনিকেট করে হচ্ছে র্যাম, যখনই র্যামে কিছু থাকে না সেটা কিন্তু হার্ড ডিস্ক থেকে নিয়ে কিন্তু আমাদের র্যামে আসে। এটাকে নর্মালি বলতে পারি এটা স্পিড কিন্তু অনেক স্লো, মিলি সেকেন্ড বলতে পারো অ্যাক্সেস টাইম মোটামুটি। আর এর সাইজ কিন্তু জিবি এবং টিবিতে এখনকার দিনে চলে এসছে, 1 টিবি হার্ড ডিস্ক, 2 টিবি হার্ড ডিস্ক এরকম কিন্তু নর্মালি চলে এসছে। আর সেকেন্ডারি স্টোরেজ কিন্তু পার্মানেন্টটা মাথায় রাখবে, পার্মানেন্ট মেমোরি স্টোরেজও কিন্তু একে বলা হয়। এক্সাম্পলের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ হার্ড ডিস্ক রয়েছে, আর সলিড স্টেট ড্রাইভ, যেটা আমরা এখনকার দিনে একটু হার্ড ডিস্কের থেকে একটুখানি ওর কনফিগারেশনটা একটু আলাদা, এই সূত্রে ওটা এখন ইউজ করে মানুষে, এখন সবাই এখন ইউজ করছে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ এসএসডি, যার দামটা একটু হার্ড ডিস্কের থেকে বেশি, বাট ওটা কিন্তু হার্ড ডিস্ক থেকে অনেকটাই ফাস্ট। এই হচ্ছে বেসিক গল্প। এটা মেনলি কেন ব্যবহার করি, ফর দ্য লং টার্ম ডেটা স্টোরেজের জন্য ব্যবহার করি, মানে যাকে বলা পার্মানেন্ট, যেটা এক্ষুনি বললাম পার্মানেন্ট ডেটা স্টোরেজের জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয়। টার্সিয়ারি স্টোরেজের মধ্যে কি আসছে, যেটা হচ্ছে আমাদের হতে পারে এক্সটার্নাল বা অফলাইন কোনো কিছু, আমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করলাম, পেন ড্রাইভ ইউজ করলাম, এরকম তো আগেকার দিনে অনেক ছিল সিডি ড্রাইভ, এগুলোকে বলে টার্সিয়ারি স্টোরেজ বলতে পারো। এগুলো নিয়ে কোনো কথাই আসি না, এগুলো ভেরি স্লো হয়, সাইজ পেন্টাবাইটস অব্দি হয়ে যায়, সাইজ অনেক বেশি হয়ে যাবে। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছ ম্যাগনেটিক টেপস হতে পারে, অপটিক্যাল ড্রাইভ, সিডি ড্রাইভ, ক্লাউড ব্যাকআপ, এগুলো হচ্ছে এক্সটার্নাল আমাদের টার্সিয়ারি। সেকেন্ডারির পর হচ্ছে থার্ড লেভেলে যদি কিছু রাখি, যে এক্সটার্নাল পেন ড্রাইভ বলতে পারো, সিম্পল পেন ড্রাইভের এক্সাম্পল নাও, সিডি ড্রাইভের এক্সাম্পল নাও, এক্সটার্নাল হার্ড ডিস্কের এক্সাম্পল নাও, দিস আর অল ওয়ান কাইন্ড অফ আ টার্সিয়ারি স্টোরেজ। আইডিয়াল ফর আর্চিভাল ডেটা অ্যান্ড ব্যাকআপ, মানে আমাদের কিছু যদি আমাদের সিস্টেমে রয়েছে এগুলোকে যদি ব্যাকআপ করতে হয়, আমরা অনেক সময় এগুলোতে করে রাখি যাতে কোনো সিস্টেমে প্রবলেম হয়ে গেলে আমার ডেটা কিন্তু সেফ সিকিউর থাকে। নেক্সট আমরা অপশনে দেখবো যে ক্যারেক্টারিস্টিক আর অ্যাডভান্টেজ দুটোই খুব ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য। প্রথমে আমরা বুঝতে পারছি যে ক্যারেক্টারিস্টিক ফার্স্ট স্পিড। স্পিড কি বলছে, দেখো ডিক্রিজ ফ্রম টপ রেজিস্টার টু বটম, এই কথাটার মানে কি, স্পিড কমে, রেজিস্টারের সব থেকে হাই স্পিড বলতে পারো, যত তুমি নামবে তত কিন্তু স্পিড কমবে বলেই ডিক্রিজ কথাটা ব্যবহার করেছে। কস্ট পার বিট, এবার যদি ভাবো খরচা কত আসবে, তাহলে হাইয়েস্ট অ্যাট টপ, লোয়েস্ট অ্যাট দা বটম, মানে উপরে সব থেকে খরচা বেশি। একটা রেজিস্টার তোমরা নর্মালি কিনতে পারবে না, এগুলো সিপিইউর মধ্যেই থাকে। একটা সিপিইউ মানে কি, একটা যে প্রসেসর, যেরকম ইন্টেল i3, i5, i7, i9 এরকম ধরনের একটা প্রসেসর কিনতে গেলে মার্কেটে তোমাকে 25, 30, 35, 40 হাজার টাকা খরচা করতে হবে। তার মধ্যে গিয়ে আমার কি রয়েছে, রেজিস্টার রয়েছে। তাহলে ভাবো যত তোমার
ওপর দিকে রয়েছে হায়ারার্কি তত দাম কিন্তু অনেক বেশি হয়। ক্যাপাসিটি ওয়াইজ কি বলতে পারো, স্মলার অ্যাট দ্য টপ, লার্জার অ্যাট দ্য বটম, ওখানে বলেই দিয়েছি এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক। ওপর দিকগুলো রেজিস্টার অনেক ছোট হয়, ওর সাইজ কিন্তু একদম 1 বাইট বলতে পারো, 2 বাইট বলতে পারো, এরকম হয় অ্যাকচুয়ালি। যত নিচের দিকে নামবে তত কিন্তু সাইজ কিন্তু বাড়তে থাকবে, ক্যাপাসিটি কিন্তু বাড়তে থাকবে। অ্যাক্সেস টাইম অনুযায়ী কথা বলেছি, ফাস্টেস্ট অ্যাট দ্য টপ যেটাগুলো ন্যানো সেকেন্ডে অ্যাক্সেস করা হয়, আর স্লোয়েস্ট অ্যাট দ্য বটম যেগুলো মিলি সেকেন্ডে। তাহলে ওপর দিকগুলো মানে তার মানে ক্যাশ মেমোরি রেজিস্টার এগুলো কিন্তু ন্যানো সেকেন্ডে ব্যবহার করছে, আর হার্ড ডিস্কের নিচের দিকে যখন নেমে গেলাম এগুলো কিন্তু মিলি সেকেন্ডে কিন্তু এদের অ্যাক্সেস টাইম বলতে পারো। ফ্রিকোয়েন্সি অফ অ্যাক্সেস যদি বলি তাহলে ডেটা অ্যাক্সেস মোর ফ্রিকোয়েন্টলি স্কিপড অ্যাট দ্য হায়ার লেভেল, যেগুলো খুব বেশি আমাদের দরকার, যে ডেটাগুলো সিপিইউ খুব বেশি চাইছে সেগুলোকে কিন্তু আমরা হায়ার লেভেল মানে রেজিস্টারে রাখি, ক্যাশে রাখি। এটাই তো বলেছিলাম মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ ডেটা কিন্তু আমরা সবসময় হায়ার লেভেল রাখি, যাতে কিনা অ্যাক্সেস টাইমটা অনেকটা কমে যায়। এগুলো আমরা দেখবো, এগুলো ম্যাপিং এর কনসেপ্ট চলে এসছে, আমরা কিভাবে জিনিসপত্রগুলো হয় এগুলো আমরা ইনডেপথে আগে আমাদের অলরেডি লেকচার সিরিজ এগুলো কভার আপ করা আছে। তোমরা চাইলে ক্যাশ ম্যাপিং, পরবর্তীকালে আমাদের পেজিং, এসব সবই মোটামুটি আসবে বা চলে এসছে হতে পারে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। ভোলাটাইলিটি কনসেপ্টটার মানে কি, যে কারেন্ট থাকলে ডেটা থাকবে। কারেন্ট কথাটার মানে হচ্ছে তোমার ভোল্টেজ, কারেন্ট বলবো না, প্রপার টার্ম ইউজ করে বলি, ভোল্টেজ সাপ্লাই থাকলে ডেটা থাকবে, নাহলে থাকবে না। তো সেই সূত্রে টপ লেভেল যেগুলো রয়েছে যেরকম হচ্ছে রেজিস্টার, ক্যাশ, র্যাম, এগুলো কিন্তু ভোলাটাইল ইন নেচার। তার মানে এগুলোতে যদি ভোল্টেজ সাপ্লাই না থাকে এর মধ্যে কিন্তু ডেটা কোনো হোল্ড থাকবে না। বাট বটম লেভেল যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে হার্ড ডিস্কের কথা বলো, এসএসডির কথা বলো, টার্সিয়ারি যেগুলো দেখলে এক্ষুনি, সেগুলো কিন্তু আমাদের নন ভোলাটাইল, মানে এগুলো কারেন্ট সাপ্লাই বা ভোল্টেজ সাপ্লাই না থাকলেও কিন্তু ডেটা কিন্তু হোল্ড করে রাখবে। এই হচ্ছে বেসিক গল্প। অ্যাডভান্টেজ কি বলছে, হাই পারফরমেন্স অ্যাট লোয়ার কস্ট, মানে খরচায় কম খরচায় হাই পারফরমেন্স কি করে পাবে, কম্বাইন ফাস্ট মেমোরি স্মল উইথ চিপ লার্জ মেমোরি। দেখো আমাদের যদি আমাদের এরকম ভাবতে হয়, আমরা কিন্তু শুধু তোমরা এই কথাটা মনে মনে ভাববে স্যার আপনি যখন রেজিস্টার এত হাই স্পিড, রেজিস্টারই বেশি লাগিয়ে ফেলি, খরচা প্রচুর বেড়ে যাবে, ওই কম্পিউটারকেও কিনতে পারবেন। তাহলে আমাদের এমন একটি কম্পিউটার তৈরি করতে হবে যেখানে খরচাটাও কম হবে, পারফরমেন্সটাও হাই হবে। কিভাবে করব, তাহলে আমাদের কম্বিনেশন তৈরি করতে হবে, যেসব ফাস্ট মেমোরি গুলো সেগুলো একটু অল্প নিয়ে আসো, অল্প রাখো, আর যেগুলো দাম কম সেগুলোকে বেশি দাও। তাহলে এইভাবে একটা কম্বাইন করেই আমাদের ম্যাপিং টেকনিক ইউজ করে কিন্তু এই কাজটাকে আমরা করতে হবে। এফিশিয়েন্ট ডেটা ম্যানেজমেন্ট কি বলছে, ফ্রিকুয়েন্টলি ইউজ ডেটা স্টে ক্লোজার টু সিপিইউ, ক্যাশ বা রেজিস্টার, যেগুলো খুব ব্যবহার করে সেগুলো সিপিইউর ক্যাশ বা রেজিস্টারে রেখে দাও। এইভাবেই তো আমরা জিনিসটাকে তৈরি করতে হবে, নাহলে তো অনেক দাম পড়ে যাবে। আমাদের ক্যাশ মেমোরি তো অনেক তাড়াতাড়ি কাজ করতে পারে, তো ক্যাশ মেমোরিকেই যদি আমি বেশি লাগিয়ে ফেলি তো খরচা ওই কম্পিউটারকেও কিনতেই পারবে না, এরকম ব্যাপারটা লাখো কোটি চলে যাবে, 40 লাখ 50 লাখ টাকা কম্পিউটারের দাম পড়ে যাবে। তো সেটা তো করা যায় না। মানুষ তো মানুষকে দেখতে হবে যে মানুষ যাতে কিনতেও পারে, আর কিনতে গেলে মানুষকে এইভাবেই জিনিসটাকে ডিজাইন করা যেখানে সবাই সবার সাহায্যে একটা সুন্দর কাজ করে বেরিয়ে যাবে। এটাকেই ওয়ান কাইন্ড অফ অর্গানাইজেশন কনসেপ্টে কিন্তু বলা হয়। রিডিউস সিপিইউ আইডল টাইম। সিপিইউ আইডল টাইম বলতে গেলে সিপিইউ বসে রয়েছে চুপচাপ কাজ না করে, এটা করলে হবে না। যত তোমার মেমোরি অ্যাক্সেসটা ফাস্ট হয়ে যাবে তত সিপিইউ যে আইডলটা কমে যাবে। দেখো ফাস্ট মেমোরি অ্যাক্সেস প্রিভেন্ট সিপিইউ ফ্রম ওয়েটিং ফর ডেটা। সিপিইউ কিন্তু ওয়েট করবে না। যত তোমার মেমোরি অ্যাক্সেসটা ফাস্ট হবে সিপিইউ কিন্তু বসে থাকবে, মানে সিপিইউ বলেছে আমার এটা দরকার বলে এবার ওটা আসতে অনেক সময় লাগছে, সিপিইউ তো বসে রয়েছে চুপচাপ বসে রয়েছে, তো ওটা বসলে হবে না, আইডল টাইমটা সিপিইউ কমাতে হবে। স্কেলেবিলিটি কি বলছে, ইচ লেভেল ক্যান বি আপগ্রেড অর এক্সপ্যান্ড অ্যাজ নিডেড। যেরকম আমরা চাইলে এই জিনিসটাকে মানে স্কেলেবিলিটি কতটা মানে যদি আমি বোঝাই, আমাদের সিস্টেমে ধরে নাও 4 জিবি র্যাম ছিল, আমার মনে হলো একটু স্লো হয়ে যাচ্ছে বলে 8 জিবি র্যাম করলাম, মানে মেমোরিটাকে বাড়ালাম, এটা কি বলে স্কেলেবিলিটি। আমরা চাইলে জিনিসটাকে এক্সপ্যান্ড বা আপগ্রেড করতে পারবো, বা 4 জিবিটা খুলে দুটো 8 জিবি লাগালাম, এরকমও করতে পারো। কারণ কি আমাদের যে কোনো মাদারবোর্ডের মধ্যে দুটো করে র্যামের স্লট থাকে, তো আমাদের একটা যখন আমরা কিনি তখন একটা স্লট দিয়ে দেওয়া থাকে, র্যাম থাকে। এখনকার দিনগুলোতে একটা র্যাম মাদারবোর্ডে ফিক্স করে দিয়েছে, আরেকটা তোমাদের স্লট দেয়। আগেকার দিনে বা আমরা যদি ডেস্কটপের দিকে যাই তাহলে কিন্তু দুটো করেই আমাদের র্যামের স্লট খালি থাকে, যেখানে তোমরা চাইলে তোমার মতো নিজস্ব র্যাম লাগাতে পারো, বাড়াতে পারো। এই জিনিসগুলো তোমরা একটা করতে পারবে, এটা স্কেলেবিলিটি কনসেপ্ট বলা হয়। ইমপ্রুভ সিস্টেম এফিসিয়েন্সি কি বলছে, ওভারঅল স্পিড ফর এক্সিকিউশন improves without increasing the cost drastically। দেখো আলটিমেটলি আমাদের যখন এটা মাথায় রাখতে হবে যে আমরা হুট করে এমন কিছু করে ফেলবো না দামটা যাতে খুব বাজেভাবে বেড়ে যায়। এক্ষুনি যে এক্সাম্পলটা বললাম, ক্যাশ মেমোরিকে এত দিয়ে দেবো না যাতে আমার মানুষ কিনতেই পারছে না,
এটা করলে হবে না, মানে আমাদের সবকিছু ভাবতে হবে, আমাদের স্পিডটাকে এমন জায়গা অব্দি বাড়াতে হবে যাতে আমাদের দামটাও কিন্তু খুব বেশি যাতে না বেড়ে যায়। হ্যাঁ, আলটিমেটলি আমরা কম দামে হাই স্পিড খুঁজি, এটাই হচ্ছে নিয়ম। তো আমাদের ওইভাবেই সিস্টেম ডিজাইন করতে হয় যাতে কম দামে যাতে আমরা হাই স্পিড পেতে পারি। সাপোর্ট ভার্চুয়াল মেমোরি, পরবর্তীকালে আমাদের প্লেলিস্টে এই কনসেপ্টটা নিয়ে আমরা ডিসকাস করেছি যে ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি। অ্যালাউ প্রোগ্রামার লার্জ দ্যান ফিজিক্যাল র্যাম টু রান ইউজিং সেকেন্ডারি স্টোরেজ, মানে এটা ভার্চুয়াল মানে একটা ইলিউশন, মানে আমরা মনে করি যে আমাদের যে সফটওয়্যার গুলো যেটা আমাদের র্যামের থেকে কোনো এইটুকু জিনিস, আমি বেসিক্যালি প্রথমেই বললাম যে র্যামের মধ্যে কখন একটা প্রসেস যখন এক্সিকিউট মোডে আসে, মানে এক্সিকিউশন করে বা রান করে বলতে পারো, যে কোনো সফটওয়্যার বলতে পারো, তখন সেটা র্যামের মধ্যে এসে বসে। এবার র্যামের মধ্যে না বসলে ওটা কখনোই চলবে না, এটাই নিয়ম, হিসাবটা এইভাবেই বলে। তো ভার্চুয়াল মেমোরি কথাটার মানে ধরে নাও একটা তোমার সফটওয়্যার রয়েছে যার সাইজ, ধরে নাও আমি যদি এটা লিখি এখানে, ধরে নাও র্যামের সাইজ হচ্ছে তোমার 8 GB, তোমার সিস্টেমে র্যাম লাগানো আছে 8 GB। ধরে নাও একটা আমি সিম্পল কথা বলছি, এখন মোটামুটি তোমাদের ট্রেন্ডে চলছে বিজিএমআই, একটা গেমের গল্প বলছি, তাহলে তার সাইজ ধরে নাও 32 GB ধরে নাও। তো কখনো এটা সম্ভব যে বিজিএমআই গেমটা 32 GB, যেটা 8 GB মধ্যে বসতে পারে? তোমার র্যামের অত সাইজই নেই, তাহলে এই গেমটা চলছে কিভাবে? নর্মাল একটা যদি তোমরা ডাউনলোড করো, এটা দেখবে সব ফাইল অ্যাড করতে করতে এর সাইজ কিন্তু 8 GB বেশি হয়ে গেছে, 32 GB না হলেও আমি যদি বলি গ্রেটার দ্যান 8 GB এটুকু বলবো। তো সেই সূত্রে যখন গ্রেটার দ্যান 8 GB যখন বলছি, তার মানে 8 GB র্যামের মধ্যে আমার বিজিএমআই চলছে কি করে? এটা বড় প্রশ্ন থাকবে তোমাদের। এই কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেমোরি বলে, যেখানে ইলিউশন তৈরি করে যে তোমার কিন্তু র্যামটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, মানে অটোমেটিক্যালি র্যাম বেড়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। এর মধ্যে একটা বড় কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমরা পরে অলরেডি ডিসকাস করেছি। পেজিং এই কনসেপ্টটাকে বলা হয়, ভার্চুয়াল মেমোরি কিভাবে কাজ করে, তো ওগুলো আমরা পরে নিয়ে আরো ইন ফিউচার ডিসকাস করবো, এটা নিয়ে কোনো কথা না। তো মোটামুটি এখান থেকে যে আইডিয়াটা আমরা দিলাম, অ্যাডভান্টেজ কি আছে মেমোরি হায়ারার্কি, ক্যারেক্টারিস্টিক, এগুলো প্রশ্ন কিন্তু খুব দেয়, যে কোনো তোমরা ইউনিভার্সিটি থেকে বিলং করো না কেন, বেসিক আইডিয়াটা আশা করি তোমরা এখান থেকে ক্লিয়ার করতে পেরেছো।